শুভ সন্ধ্যা my friends. Am I audible? Am I visible? Let me start. শুরু করছি. Am I audible? Am I audible? Yes, I am audible. জয়দেব বাবু, থ্যাংক ইউ। আমি শুরু করছি। আজকে একটু অল্প সময় কথা বলবো, খুব অল্প সময় কথা বলবো। আজকে দুটো প্রশ্ন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে, লেট মি রিডিউস মাই সাউন্ড ভলিউম অফ দ্য হ্যান্ডসেট। Am I audible? Oh. Yes. আমি জয়দেব বাবু, থ্যাংক ইউ। একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে ইসরায়েল এবং ইউএসএর কি রিলেশন, হাউ ডিপ দ্য রিলেশন। আর এই আরব ইসরায়েল যুদ্ধে বা ইসরায়েল হামাস যুদ্ধে, প্যালেস্টাইনের যুদ্ধে ইউএসএর রোলটা কি, এই জায়গাটা একটু বলবো। আমি অডিবল? তার আগে একটু কালকের পর্যন্ত যে 5টা এপিসোডে বাংলাদেশ লিবারেশন ওয়ার্ডটা বলেছিলাম, তার শেষ অংশ একটু 5 মিনিট বলে দিই। যে মুজিবের হত্যাটা লাস্ট যে ফেজ, 15 আগস্ট 1975, এটা অনেক কথা আছে, সেগুলো আর বলছি না। যেমন একটা দুটো ছোট জিনিস, যেমন একটা হচ্ছে 14 আগস্টে দিল্লি থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন গিয়েছিল। তাদের কাছে গোপন রিপোর্ট ছিল যে মুজিবকে হত্যা করা হচ্ছে, হত্যা করা হবে। ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন গিয়েছিল টু রেস্কিউ মুজিবুর রহমান। মুজিবুর রহমান খুব দম্ভের সঙ্গে বলেছিলেন যে আমাকে বাংলাদেশে হত্যা করার মতো কোনো লোক নেই, কেউ হত্যা করবে না। প্লেন ফিরে এসেছিল। পরের দিন আবার একটা অন্য প্লেন গেছিল এয়ারফোর্সের টু রেস্কিউ। খুব ভোরে যখন পৌঁছেছে, তখন মুজিব হত্যা কমপ্লিট হয়ে গেছে। যে মহাকাল একটা জায়গায় বলেছেন না, মুজিব ইজ এ স্টুপিড। আর একটা জায়গায় তো বলেছেন ওর হাতে হিন্দুর রক্ত লেগে আছে। অনেক কথা বলেছেন মহাকাল মুজিব সম্বন্ধে। এবার শেষ যে অংশটা একটু বলে নিই, যে ডেফিনেটলি ওনার মৃত্যুর নিজের কবর নিজে খুঁড়েছিলেন এই বাকশাল, এই পার্টি তৈরি করে। এই বাকশালটা একটা অদ্ভুত ডিজাইন, ইসলাম আর কমিউনিজমের পাঞ্চি। ইসলামে গণতন্ত্র বলে কিছু নেই, ডিক্টেটোরিয়াল। আর এদিকে কমিউনিস্ট পার্টিতে কোনো ডেমোক্রেসির কোনো নামগন্ধ নেই। এই দুটো আইডিয়াকে পাঞ্চ করে একটা অদ্ভুত বাকশাল পার্টি তৈরি করেছিলেন এবং নিজের কবর নিজে ভরেছিলেন। এবং এইটাই বাংলাদেশের সোশ্যাল লেভেলে, মিলিটারি লেভেলে, পলিটিক্যাল লেভেলে প্রচণ্ড আনরেস্ট সৃষ্টি করে। এবং তারা গোপনে গোপনেই মুজিব হত্যার চক্রান্ত করে। এর মধ্যে অনেকের হাত আছে, সব কিছু ডিসক্লোজ নয়। অন্তত একটা জিনিস, মেজর ডালিম এই ডিরেক্টলি হত্যাকাণ্ডে জড়িত, কোনো সন্দেহ নেই। মেজর ডালিম হত্যাকাণ্ডের সময় একদম ডাইরেক্টলি জড়িত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার অন্যান্য জিয়াউর রহমান কতক্ষণ জড়িত, এটা এখনো টোটালটা ডিসক্লোজ নয়। বা পদাতিক বাহিনীর চিফ, বা ওদিকে নৌবাহিনীর চিফ, বিমান বাহিনীর চিফ, খুব সম্ভবত এই দুজন, নেভির চিফ, ওদের এয়ারফোর্সের চিফ ইনভলভ ছিলেন না। যখন স্পটে এলো, যখন ডেড বডির কাছাকাছি আসছে, ওদের আচরণটা যতটুকু রেকর্ডস আমরা পাচ্ছি, ওরা কিছু জানতো না।
ওদের কাছে খবরটা খুব খুব সাডেন। কিন্তু জিয়াউর রহমান তার যে আচরণ, শান্ত, কোনো রকম অ্যাংজাইটি নেই, সম্ভবত উনি কিছু জানতেন। একটা জিনিস, এই মার্ডারে সম্ভবত আর্মির 3 সেকশনের টপ মোস্ট অফিসাররা ইনভলভ ছিল না ডিরেক্টলি, এবং এটা তার তলার একটা গ্রুপরাই করিয়েছিল, টপেদের ইনভলভ করা তারা করায়নি। এটা ইন্টারমিডিয়েট রেঞ্জের অফিসাররা এটা করিয়েছিল। মেজর ডালিম নিঃসন্দেহে তাদের মধ্যে একজন, তাদের নেতাদের মধ্যে একজন। এইবার একটা জিনিস হচ্ছে, এবার তারপরে যেমন প্রথম যে ইমিডিয়েট যে চিফ অফ দি গভর্নমেন্ট হলেন, খুনকার মুস্তাক ছিলেন কিন্তু ডাইরেক্টলি মুজিব গভর্নমেন্টের মন্ত্রী। তার আচরণ দেখেও যেটা দেখা যাচ্ছে, যতটুকু ডেপিক্টেড, যতটুকু দেখেছি আমি রেকর্ডস থেকে, উনি আগে থেকে ব্যাপারটা জানতেন না, উনিও খুব অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছিলেন। বাট হি অ্যাকসেপ্টেড দিস পোস্ট অফ চিফ অফ দি নিউ গভর্নমেন্ট। তারপর যে মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি নিজে আবার মিলিটারি গভর্নমেন্ট করলেন, উনি হয়তো কিছু গন্ধ পেয়েছিলেন, কিন্তু উনি পরবর্তীকালে এই মুজিবুর রহমানের খুনের বেনিফিটটা নিলেন, কোনো সন্দেহ নেই। আর ডালিমকে তো ওরা বিদেশে, বাংলাদেশ গভর্নমেন্ট বিদেশে এম্বাসিতে ভালো পোস্টে দীর্ঘদিন রেখেছিল। আমি জানি না এখন মেজর ডালিম বেঁচে আছেন কিনা। তার এগেনস্টে পরের কোনো গভর্নমেন্টই কোনো প্রসিডিংস করেনি, এবং মুজিবুর রহমানের হত্যার জন্য বাংলাদেশের মানুষ যে খুব কেঁদেছে, এই রেকর্ডস নেই। তার কারণ তারা অত্যন্ত অখুশি ছিল। বঙ্গবন্ধু যেমন খুব পপুলার ছিলেন, কিন্তু মন্ত্রিসভার প্রধান হওয়ার পরে তার যে রোল, উনি বঙ্গশত্রু হিসেবেই নিন্দিত ছিলেন তার জীবনের শেষ অবস্থায়। এবার আমি আসছি দুটো প্রশ্নের হচ্ছে, একটা হচ্ছে আরব ইসরায়েলের দেবাশিস বাবু, অভিজিৎ ভট্টাচার্য অ্যান্ড অনিন্দ সুন্দর দত্ত। আর দুটো প্রশ্ন, আরব ইসরায়েল আর ইউএসের মধ্যে সম্পর্কটা কীরকম এবং কোন ডেপথে, আর বর্তমান যে হামাস ইসরায়েল দ্বন্দ্বে ইউএসের রোলটা কি। এই দুটো একটু বলে আমি থেমে যাব আজকে। তার আগে একটু বলে নিই, মনে রাখতে হবে যে ইসরায়েলের জন্ম কথা একটু ছোট করে জানা উচিত। ইসরায়েল জিউসরা 2000 বছর একদম যাযাবরের মতো পৃথিবীতে ঘুরে বেরিয়েছে, এবং আজকের যে অঞ্চল, এই অঞ্চলে যেখানে ওদের নতুন ইসরায়েল তৈরি হয়েছে, এই এক্সটেন্ডেড এরিয়াটা, এটা জিউসদেরই আদি মাতৃভূমি। ভূমধ্যসাগরের কোলে এই যে ল্যান্ডটা, এটা একদম ইহুদিদের আদি মাতৃভূমি, কোনো সন্দেহ নেই। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের দ্বারা তারা আক্রান্ত হয়েছে, তারা পর্যুদস্ত হয়েছে, তারা হোমল্যান্ড লুজ করেছে, এবং যাযাবরের মতো গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে। সব জায়গায় অপমানিত, নিন্দিত, লাঞ্ছিত হয়ে ঘুরে বেরিয়েছে। একমাত্র ভারতবর্ষে তারা মান সম্মান নিয়ে বেঁচেছিল, এবং ওদের হোমল্যান্ড পাওয়ার দাবিটা প্রথম গ্রেট ওয়ারের সময় থেকে ছিল। তারা একটু বলে রাখি, অটোমান এম্পায়ার, যেটা এই যে প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্ত থেকেই জিউসরা গোটা পৃথিবীব্যাপী হোমল্যান্ডের দাবি তুলতে থাকে, এবং সেই সময় ব্রিটিশ দুটো অপশন নিয়ে চিন্তা করছে যে জিউস মাস্ট হ্যাভ এ হোমল্যান্ড। একটা অপশন ছিল এই প্যালেস্টাইন অঞ্চল, আর একটা অঞ্চল ছিল আর্জেন্টিনা। দুটো অপশনের পরে পরবর্তীকালে প্যালেস্টাইন অঞ্চলটাকেই চয়েস করা হয়। আর এই যে অঞ্চলটা 400 বছর ছিল আন্ডার অটোমান এম্পায়ার। এই অটোমান এম্পায়ার, যার এক্সটেনশন ছিল একদম ওদিকে
ওদিকে ছিল একদম ইস্ট ইউরোপ মাইনাস রাশিয়া, এ হোল অফ দি ইস্ট ইউরোপ, কাস্পিয়ান সির চারধারে, মেডিটেরিয়ান সির চারধারে, এদিকে আপ টু আরব ল্যান্ড, পুরো আরব ল্যান্ড, ওদিকে এশিয়ার আপ টু ইরাক, ওদিকে নর্থ আফ্রিকার লিবিয়া অ্যান্ড ইজিপ্ট এই অঞ্চল, আর ওদিকে ওদিকে তুর্কি, দ্য ইউরেশিয়ান জোন, দ্যাট ইজ দ্য জোন ইউরেশিয়া ট্রানজিশন জোন। তুর্কি ইজ এ ইউরেশিয়ান কান্ট্রি, a part anatomically it is a part of Asia, but functionally it is a gateway to Europe from Asia. It is a Eurasian country. যেমন রাশিয়াকে বলি আমরা ইউরেশিয়ান কান্ট্রি, anatomically a part in Asia, a part in Europe. Also functionally East Russia একদম as Asian country, western part of Russia is behaving as a তার কালচার সব কিছু অ্যাজ এ ইউরোপিয়ান কান্ট্রি। এই যে ফার্স্ট গ্রেট ওয়ারের সময় এই যে অটোমান এম্পায়ার তার রুলাররা ছিল মুসলিম, 400 বছরের বেশি রুলার মুসলিম, কিন্তু এই অটোমান এম্পায়ারের মধ্যে অসংখ্য ল্যান্ডস, কোথাও খ্রিশ্চান মেজরিটি, কোথাও মুসলিম মেজরিটি, কোথাও শিয়া, কোথাও সুন্নি, কোথাও জিউজ, এরকম বিভিন্ন রিলিজিয়ান্সের মানুষ, বিভিন্ন এথনিসিটির মানুষ বাস করত আন্ডার দিস অটোমান এম্পায়ার। এই অটোমান এম্পায়ারের চেপকে বলা হতো খালিফা। এই খালিফা দুটো রোল ছিল, অ্যাজ এ রিলিজিয়াস হেড অ্যান্ড অলসো অ্যাজ এ পলিটিক্যাল রুলার অফ দ্য এম্পায়ার। ক্লিয়ার? যেমন একসময় পোপ ছিল রিলিজিয়াস হেড বাট পলিটিক্যাল, তার ছিল পলিটিক্যাল রুলার। দুটো রোল পরবর্তীকালে আপনারা জানেন ওয়েস্ট ইউরোপে শুরু হয়েছিল সেকুলার মুভমেন্ট, সেপারেশন অফ দিস টু রোলস। এবার আমরা ব্যাক করছি আবার ফার্স্ট গ্রেট ওয়ারের সময়। একদিকে ছিল যুদ্ধে, একদিকে জার্মানি আর এই অটোমান এম্পায়ার একদিকে, আর অন্যদিকে ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড। এই যুদ্ধে জার্মানি এবং অটোমান এম্পায়ারের পরাজয় ঘটে ইন দ্য হ্যান্ডস অফ দি ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ফোর্স। এবং এবার ব্রিটিশ ফোর্স অ্যান্ড ফ্রেঞ্চ ফোর্স এসে অটোমান এম্পায়ারটা দখল করে। দখলের পরে এবার মেন কন্ট্রোল নেয় ব্রিটিশ ফোর্স, কিছুটা ফ্রেঞ্চ ফোর্স। তারপরে আস্তে আস্তে এই অটোমান এম্পায়ারকে ব্রিটিশ অসংখ্য ল্যান্ডে, অসংখ্য সকল নেশনস অ্যান্ড কান্ট্রিতে ভাগ করে নিয়ে বিভিন্ন জায়গাতে ব্রিটিশ তার পছন্দ মতো লোক বা ফ্যামিলিকে অ্যাজ রুলার প্লেসমেন্ট করে, একদম ফ্র্যাগমেন্টেড। অ্যাবাউট 20 কান্ট্রিজ, নিউ কান্ট্রিজ ওয়ার বর্ন আউট অফ অটোমান এম্পায়ার। আর সে সময় প্যালেস্টাইনের একটা অঞ্চল ওরা তৈরি করেছিল, হলো একদম মধ্যসাগরের কোলে। এবং চয়েস করা হয়েছিল যে এই প্যালেস্টাইন অঞ্চলের একটা অংশ জিউস সেটেলমেন্টের জন্য ব্যবহার করা হবে, কারণ তখন প্রচণ্ড বিভিন্ন কান্ট্রিতে ব্রিটিশ এম্পায়ারের মধ্যে জিউসরাও ওয়েপন ধরেছিল এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি টু কম্পেল দেম টু গ্র্যান্ট এ ল্যান্ড ফর দ্য জিউস, ইসরায়েল ইন জিউস শব্দের মানে হচ্ছে ল্যান্ড অফ ফ্রিডম। সেই জায়গাটা তৈরি করে কারণ আদি ক্ষেত্র যেটা এই অঞ্চলে একটা অংশ ওরা দাবি করলো এবং সেটা ব্রিটিশ অ্যাপ্রুভ করলো। কিন্তু অ্যাপ্রুভ করলে তো হবে না, এটা ফার্স্ট গ্রেট ওয়ারের সময়কার এন্ডের কথা বলছি আমি। তারপরেও সুদীর্ঘকাল কেটে গেছে আপ টু সেকেন্ড গ্রেট ওয়ার। এই সেকেন্ড গ্রেট ওয়ারের সময় দেখা যাচ্ছে তার আগে জার্মানির হাতে লক্ষ লক্ষ ইহুদি কিল্ড হয়েছে, টর্চার হয়েছে। এবং এইটা এই ব্ল্যাক হিস্ট্রির এই ব্ল্যাক জিনিসটা পৃথিবীর মানে যারা 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 হিউম্যানিস্ট যারা গোটা পৃথিবীর তাদের খুব দোলা দিয়েছিল। এই যে টর্চার ওভার দ্য জিউস, এই যে
এই জেনোসাইডটাকে খুব, এবার এরই রেজাল্টটা হচ্ছে সিম্প্যাথি ইন ডিফারেন্ট কান্ট্রিজ ফর দ্য জিউজ অ্যান্ড ফর ক্রিয়েশন অফ এ নিউ কান্ট্রি। এবং ইউএনওর রেজলিউশন নিয়েই ব্রিটেন ব্যাক বাই ইউএসএ এই ল্যান্ডে ইসরায়েল তৈরির রেজলিউশন পাস হয়, যদিও কিছু কান্ট্রি আরব ল্যান্ডে তারা অপোজ করেছিল প্রথম থেকে, বাট মেজরিটি স্যাংশন দ্য ফরমেশন অফ জিউস ল্যান্ড। 1948-এ জিউস ল্যান্ড তৈরি হয়েছিল ইসরায়েল। এ হচ্ছে ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল তৈরির পেছনে যেহেতু ল্যান্ডটা ওই সময় ফ্রম দি ডেজ অফ এন্ড অফ দি ফার্স্ট গ্রেট ওয়ার, এটা আন্ডার দি ব্রিটিশ এম্পায়ার, ন্যাচারালি ব্রিটিশকে এই রোলটা অনেক বেশি পালন করতে হয়েছিল, কারণ জিউসরা বিভিন্ন কান্ট্রিতে ব্রিটিশারদের এবং ব্রিটিশ অফিসারদের খুনও করছিল। এটা আবার জিউসরা বিভিন্ন প্লেন্সে এত স্ট্রং ইন ইউএসএ, নর্থ আমেরিকা, আদার কান্ট্রি অ্যান্ড অলসো ইন দ্য ওয়েস্ট ইউরোপ এত স্ট্রং, এই পরে আসছি যে ওদের দাবিকেও অস্বীকার করা যাচ্ছে। আর পৃথিবীর কাছে ইউকে একটা খুব হিউম্যানিস্ট রোল প্লে করছে, এইটাও তারা দেখানোর প্রয়োজন যে ইউকে কত হিউম্যানিস্ট। তাতে আমেরিকাও সমর্থন করেছিল, স্ট্রংলি ব্যাক করেছিল, দো মেনি অফ দি মুসলিম কান্ট্রিজ অপোজড ইট। এইবার আসছি আমি, এবার এটা একটা ছোট ঘটনা। এবার ইউএসএর বলে রাখি, এবার একটা জিনিস বলে রাখি, ফার্স্ট গ্রেট ওয়ার পর্যন্ত মোটামুটি গোটা পৃথিবীর নার্ভ সেন্টার, গ্লোবাল ট্রেডের, ইকোনমির, পলিটিক্সের নার্ভ সেন্টার হচ্ছে লন্ডন। এবার আস্তে আস্তে সেকেন্ড গ্রেট ওয়ার যখন হয়ে গেল, ফ্রম দ্য মিডল অফ দ্য সেকেন্ড গ্রেট ওয়ার এই নার্ভ সেন্টারটা শিফট করে গেল ফ্রম লন্ডন টু ওয়াশিংটন। অনেক কারণ আছে, লন্ডন টু ওয়াশিংটন, ফ্রম হোয়াইট হল টু হোয়াইট হাউস, এই শিফটটা হচ্ছে। তার কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে সেকেন্ড গ্রেট ওয়ারের ইউকের মেন মানি সাপ্লাই আসছে ফর দ্য ইউকে ফ্রম ইউএসএ, ওয়েপন প্রোডাকশন হয়ে আসছে ফ্রম দ্য ইউএসএ, যদিও ডাইরেক্টলি মেনি ফ্রন্টে ইউএসএ ইনভলভ নয়, কিন্তু ইউকের সমস্ত শক্তির একদম মেন ব্যাকিংটা হচ্ছে ইউএসএ থেকে। এবং গ্লোবাল ট্রেডেও আস্তে আস্তে ইউকে সে রিপ্লেস করে ইউএসএ আগে এগিয়ে আসছে। এবং সেকেন্ড গ্রেট ওয়ারের এন্ডে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড পাওয়ারে, যেটা লন্ডন ফার্স্ট ছিল, সে জায়গায় এসে গেছে ইউএসএ। আর এদিকে যে গ্লোব ছিল ইউনিপোলার, লন্ডন সেন্ট্রিক, তারপরে কিছুদিনের জন্য ইউএসএ সেন্ট্রিক, ওয়াশিংটন মানে হোয়াইট হাউস কেন্দ্রিক, এটা আর কিছুদিন পরে আস্তে আস্তে যে মুহূর্তে রাশিয়া রাইজ করছে উইথ অ্যাটমিক পাওয়ার, দি ওয়ার্ল্ড বিকেম বাইপোলার। এই বাইপোলারিটি, এইবার এদিকে আরেকটা জিনিস ঘটে গেছে। এবার যে এস্টাবলিশড হয়ে গেল ইসরায়েল জন্মের ঠিক পরের দিনই একসঙ্গে সারাউন্ডিং 7টা মুসলিম কান্ট্রি তাকে অ্যাটাক করে, যখন তার আর্মি প্র্যাকটিক্যালি ফর্ম হয়নি, তার কোনো স্ট্রাকচার তৈরি হয়নি, তাকে অ্যানিহিলেট করার জন্য একদম যাকে বলে টু কিল দ্য বেবি অ্যাট বার্থ তারা অ্যাটাক করেছিল। সেইটাকেও একদম নবজন্মপ্রাপ্ত ইসরায়েল সেটাকে প্রতিহত করেছিল। ইসরায়েল সার্ভাইভড। এবার একটু বলে রাখি, এবার ইউএসের এই যে এবার আস্তে আস্তে এবার ইসরায়েলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ইউকের যেমন ইউএসেরও তেমনি। তার কারণ তার স্বার্থও আছে, ইউকের স্বার্থ আছে, ইউএসেরও স্বার্থটা এবার কি? প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই, তার আগে থেকেই হোল এই রিজিয়নসে, ওয়েস্ট এশিয়ার, আরব ল্যান্ডের এই রিজিয়নটাতে একটা মাইন্সে মাটির তলায় একটা জিনিস আবিষ্কার হয়, তার নাম ব্ল্যাক লিকুইড গোল্ড,
পেট্রোলিয়াম। গোটা পৃথিবীর আজকের যে শক্তির যে প্রধানতম উৎস হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট। আপনার ট্রেন, প্লেন, ইভেন যুদ্ধক্ষেত্রে যত অস্ত্র ব্যবহার হয় সেটা কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে। কারণ এখানে যুদ্ধক্ষেত্রে তো ইলেকট্রিক লাইন হবে না যে ইলেকট্রিক সাপ্লাই করে আমার যুদ্ধের অস্ত্র তার এনার্জি পাবে। অল ডিজেল মেশিনস, পেট্রোল মেশিনস, এবং অল সোর্স হচ্ছে, মেইন সোর্স হচ্ছে এই ওয়েস্ট এশিয়া, এই গালফ, ওয়েস্ট আরব ল্যান্ড। এই মাইন্সগুলো যদিও ফিজিক্যালি এই ল্যান্ডে ওনার তো ব্রিটিশ, তারপরে আস্তে আস্তে সেখানে ইউএসএ কন্ট্রোল নিচ্ছে। এবার এই সভ্যতা তখন থেকেই গোটা পৃথিবীর মানুষ বুঝে গেছে মানব সভ্যতার সমস্ত এনার্জির সোর্সের প্রধান জায়গা হচ্ছে এইটা। তাহলে এর কন্ট্রোল দরকার। এই কন্ট্রোলটা কে কীভাবে রাখবে, এইটারই নাম হচ্ছে অয়েল ডিপ্লোম্যাসি। এই অয়েল ডিপ্লোম্যাসিটা প্রথমে সব থেকে স্ট্রং করতে হয়েছিল ইউকেকে এবং পরবর্তীকালে ইউএসএকে। যে এই জায়গাগুলো, যদিও এই কান্ট্রিগুলো সবাই স্বাধীন, তুর্কি স্বাধীন, সিরিয়া স্বাধীন, সৌদি আরব স্বাধীন, সবাই স্বাধীন, ইজিপ্ট স্বাধীন, সবাই স্বাধীন, কিন্তু ইকোনমিক্যাল দে আর ডিপেন্ডেন্ট অন ইউকে ইউএসএ। পরে পরে সেখানে এই পেট্রোলিয়াম মাইন্স এবং ওদের মাইন্স আছে, কিন্তু মাইন্স থেকে তেল তোলার টেকনোলজি জানে না। এই টেকনোলজি এবং রিফাইনিং তারা ডিপেন্ডেন্ট অন ইউকে, ইউএসএ, ফ্রান্স, জার্মানি, পরবর্তীকালে রাশিয়া, সবাই এসছে কিন্তু স্ট্রংগেস্ট ইউকে দেন ইউএসএ। তো অয়েল ডিপ্লোম্যাসি নিয়ে কীভাবে মাইন্সের জায়গাগুলোতে আমি কন্ট্রোল রাখবো, এই জায়গাতেই হচ্ছে যে কখনো যদি কোনো একটা মুসলিম কান্ট্রি, অয়েল রিচ মুসলিম কান্ট্রি রিবেলিয়াস হয়ে যায় এগেনস্ট ইউকে অর এগেনস্ট ইউএসএ, তাহলে সেই জায়গা থেকে আমি পেট্রোলিয়াম রুট পাবো না, সেখানে রিফাইন করতে হবে, আমার ট্রেড, অয়েল ট্রেড হ্যাম্পার্ড হবে। সুতরাং এই জায়গাতে আমার কন্ট্রোল রাখতে হবে ইন ডিপ্লোম্যাটিক ওয়ে, পলিটিক্যাল ওয়ে, এবং আমার নিজের পছন্দ মতো লোককে সেখানে অ্যাজ রুলার রেখে, এবং প্রয়োজনে সেখানে ডিক্টেটরিয়াল রেজিম রাখবো আমি। ওই যে আমেরিকা বা যে ইংল্যান্ড ডেমোক্রেসির গোটা পৃথিবীতে বলে, এই সমস্ত ল্যান্ডসে দে আর নারিশিং all dictatorial families or dictators to keep their control on the mining and refining of the crude petroleum and supply of all these things to rest of the world for their own consumption and also for selling. এটাই অয়েল ডিপ্লোমেসি। মনে রাখবেন, আমি একটা জিনিস বহু আগে বলেছিলাম, আমি লেখার জন্য লিখেছি, এই অয়েল ডিপ্লোমেসি একটা ওয়ান অফ দ্য রিজনস to create Pakistan by dividing India is one of the reasons. কারণ ওরা জানে যে ইন্ডিয়া যদি কখনো রিবেলিয়াস হয়ে চলে যায়, অন্তত পাকিস্তান থাকলো অ্যাজ মাই আর্মি বেস from where I can attack that Arab land which is going to be rebellious against me. Clear? বুঝতে পারলাম আমি। এবং এইগুলো, এই অয়েল ডিপ্লোম্যাসির অনেকগুলো জায়গা, এবং ইসরায়েল একটা জায়গা। ইফ I help Israel, land of Jews, new land of Jews, their homeland. এই জিউসরা হচ্ছে পৃথিবীর সবথেকে ইন্টেলিজেন্ট রেস, সবথেকে ইন্টেলিজেন্ট রেস। তাদের আর্মি সফিস্টিকেশন হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর্মি ইন্টেলিজেন্স হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড সায়েন্টিফিক ডিসকভারি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং এই এথনিক রেসটাকে যদি আমি হাতে রাখি, এটা আমার সভ্যতার জন্য, আমার কান্ট্রির জন্য ভীষণ সাহায্য করে। এবার আসছি এই যে নতুন পৃথিবীর যে নাম্বার ওয়ান ফোর্স ইউএসএ, সেই ইউএসএর কম্পোজিশনটা বলি। ইউএসএ ইটসেলফ ইয়েট টু বি এ নেশন, ইয়েট টু বি এ নেশন, ইট ইজ এ নেশন ইন মেকিং। গত কয়েকশো বছর ধরে ইউরোপ থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে লোক মাইগ্রেট করেছে, migrated, the land of migrations, migrated persons. আফ্রিকা থেকে লোক গেছে, এশিয়া থেকে লোক গেছে, এরা বিভিন্ন জায়গাতে ওরা আস্তে 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 the land of migrated persons. USA is yet to be a nation, it is a nation in making. একটা দেশের কালচার কখনোই 300-400 বছরে তৈরি হয় না, সেই জন্য এখনো
সবাই পরিচয় দেয়, কে ফ্রেঞ্চ আমেরিকান, কে জার্মান আমেরিকান, কে ইংলিশ আমেরিকান, কে ইন্ডিয়ান আমেরিকান, কে চাইনিজ আমেরিকান, এই তাদের পরিচয়। এখনো কালচারাল হোমোজেনাইটি তৈরি হয়নি। এবং এই যে আমেরিকা আজকে পৃথিবীর নাম্বার ওয়ান শক্তি, তার ইন্টেলেকচুয়াল ব্যাকিংটা কোথায়? স্ট্রংগেস্ট ইন্টেলেকচুয়াল ব্যাকিং ইজ কামিং ফ্রম দ্য জিউস। স্ট্রংগেস্ট finance. India, USA banking system is not of the government. USA banking system is not of the government. It's a private banking system, private companies. Can you imagine? The richest country of the world has got its banks. All banks are private, government not. And many of the banks is owned by some families, and those families are Jews. যেমন রকফেলার ফ্যামিলি, রথচাইল্ড ফ্যামিলি, গোল্ডসম্যান, মেনি জিউস ফ্যামিলি owns the banks. ক্লিয়ার? এবার দেখুন, ইউএস এর যে লোকটা বিজ্ঞানের জগতে সব থেকে পূজিত, অ্যালবার্ট আইনস্টাইন, ইনিশিয়ালি সেকেন্ড গ্রেড হওয়ার পর্যন্ত হি ওয়াজ জার্মান জিউস। দেন হি ওয়াজ কম্পেলড টু মাইগ্রেট টু ইউএসএ, আমেরিকান জিউস। এই আমেরিকান জিউস, আইনস্টাইন, হি ওয়াজ রিকোয়েস্টেড টু বি দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসরায়েল। আমি বলেছি, এই হচ্ছে জিউসদের ইম্পর্টেন্স টু দ্য ইউএসএ। ফিনান্স লবি অ্যান্ড দি ব্যাংকিং লবি জিউসদের কন্ট্রোলে। ভেরি ইন্টেলিজেন্ট। এই লবিকে, যদিও পলিটিক্যালি ইউকে ইজ মেনলি রুল, ইউএসএ ইজ মেনলি রুল বাই দ্য ব্রিটিশ লবি, ব্রিটিশার। জর্জ ওয়াশিংটন, হি ওয়াজ এ ব্রিটিশ আমেরিকান। এবং মেজরিটি অফ দ্য প্রেসিডেন্টস ইন লাস্ট ফিউ সেঞ্চুরিজ আর তাদের গ্র্যান্ডফাদার্সরা ছিল সব ব্রিটিশ। গ্র্যান্ডফাদার্সরা কেম ফ্রম ব্রিটেন, ইউকে। এবং কিছু আছে তার পরবর্তীতে, কিছু হয়েছে আইরিশ আমেরিকানরা প্রেসিডেন্ট হয়েছে, জার্মান আমেরিকানরা প্রেসিডেন্ট হয়েছে। যেমন লাস্ট প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ জার্মান। একসময় কিছু আইরিশরাও প্রেসিডেন্ট হয়েছে, আইরিশ আমেরিকান প্রেসিডেন্ট। কিন্তু ওখানে পলিটিক্সটাকে মেনলি রুল করে ব্রিটিশ অরিজিন, ব্রিটিশ গ্রুপটা, যাদের গ্র্যান্ড প্যারেন্টসরা সেঞ্চুরিজ ব্যাক কেম ফ্রম ইউকে টু ইউএসএ। আমি ক্লিয়ার করতে পারি। সুতরাং এই জিউস লবিকে অস্বীকার করে ইউএসএর এই যে শক্তি, এটাকে সম্ভব নয়। সুতরাং ইউএসএ ফ্রম ইনসাইড হ্যাজ এ অব্লিগেশন টু সাপোর্ট ইসরায়েল। সিমিলারলি ইউকে, আরেকটা জিনিস বলে রাখি, ইউকে ইউএসএ এই দিকে একটা জিনিস মহাকাল যেটা বলেছেন একদম ইতিহাসের সত্য, ইউরোপের এমন কোনো রয়্যাল ফ্যামিলি নেই যে রয়্যাল ফ্যামিলিতে জিউস ব্লাড প্রবেশ করেনি এই 2000 বছরে। ইউরোপের মাটিতে এমন কোনো রয়্যাল ফ্যামিলি নেই যে রয়্যাল ফ্যামিলিতে জিউস ব্লাড প্রবেশ করেনি। সুতরাং এইখানে হচ্ছে একটা ইনার, যে এই যে আজকে হোল অফ দি ওয়েস্ট ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, সবাই আজকে ইজ ব্যাকিং ইউকে ইউএসএ ইন দেয়ার সাপোর্ট টু ইসরায়েল। সিমিলারলি হোল অফ Canada, Australia, New Zealand, all. In religion they are Christians. And in their blood there is a blood mixture, huge blood mixture in their families of the Jews. এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার আরেকটা জায়গা যেটা হচ্ছে, যেমন একটা উদাহরণ, যেমন গত 100-150 বছরের গোটা পৃথিবীর যে মানুষটাকে বলা হয় গ্রেটেস্ট ডিপ্লোম্যাট, কিসিঙ্গার, ইজ এ জিউস। He was foreign secretary and diplomat of the USA. Very his name তোমরা বারে বারে পাবে নিক্সনের সময়। গ্রেটেস্ট ডিপ, এখনো পর্যন্ত এই বৃদ্ধ মানুষটার বুদ্ধি নেয় ইউএসএ, হোয়াইট হাউস।
ভেরি বোধহয় 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। এই জিনিসটা বলে রাখতে হবে। এবং আমেরিকার যত ব্যাংকস, টপ মোস্ট ব্যাংকস, জেপি মর্গ্যান or ব্যাংক অফ আমেরিকা or সিটি গ্রুপস or ওয়েলস গ্রুপ, এই যে সমস্ত এগুলো হচ্ছে যে এদের মূল মালিক হচ্ছে জিউস ফ্যামিলি। একে অস্বীকার করা সম্ভব না। আর এবার আসছি এবার আজকের পৃথিবী আর কিন্তু বাইপোলার নেই। আজকের পৃথিবী কিন্তু মাল্টিপোলার হয়ে গেছে। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আন্ডার সিচুয়েশন ভারতবর্ষ তার নিজের ইন্টারেস্টে যদিও দেরি করে ভারতবর্ষ স্টেপ বাই স্টেপ India started recognition to Israel in 1970, I think 1978, yes. ফার্স্ট জনতা গভর্নমেন্ট যখন এলো, জনতা গভর্নমেন্ট এলো, তারপর আস্তে আস্তে ফার্স্ট এনডিএ, সেকেন্ড এনডিএর সময় আস্তে আস্তে এই রিলেশনসটা আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। আমরা এখন ওপেনলি আমরা ইসরায়েলকে অনেক কিছুতেই সাপোর্ট করছি। এবং ইভেন বিফোর দ্য রিকগনিশন ইসরায়েল গোপনে গোপনে ভারতের সমস্ত ক্রাইসিসে, ওয়ার রিলেটেড ক্রাইসিসে গোপনে গোপনে তার মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্টসগুলো সাপ্লাই করেছে। দো অফিসিয়ালি ইন দ্য ওপেন ইন্ডিয়া কুড নট or did not recognize Israel in fear of Muslim countries being angry against India. এই যে ভয়, এই যে ভীতি, না, India is very mature, very strong to counter and to balance that anger. আমি 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 আস্তে বোঝাতে পেরেছি মনে হচ্ছে, বোঝাতে পারি। কোনো প্রশ্ন থাকলে আমি আর বেশিক্ষণ আজ কথা বলে কতক্ষণ হয়ে গেছে দেখি, আমি আধ ঘন্টা হয়ে গেছে। আমি ইসরায়েলের জন্মকাহিনী একটু বলেছি। ইউএসের আমি ইতিহাসে যাওয়ার দরকার নেই, মোটামুটি প্রেজেন্ট কম্পোজিশনটা, সেখানে পাওয়ার স্ট্রাকচারটা, কে কোথায়, পলিটিক্সে কে স্ট্রং, কোন লবি, ফিনান্সে কোন, ব্যাঙ্কিংয়ে কারা খুব স্ট্রং, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল লেভেলে সায়েন্সে কারা খুব স্ট্রং, এইগুলো একটু দেখালাম। এই ইসরায়েলকে অস্বীকার করে, আর ইসরায়েল এমন একটা জায়গায় বসে আছে এই ওয়ার্ল্ডের এই রিজিয়ন্স, পেট্রোলিয়াম মাইন্সের উপরে যদি কন্ট্রোল রাখতে হয় ইউকে, ইউএসএকে এবং তার অ্যালাইড ফোর্সগুলোকে, ইসরায়েলকে প্রয়োজন। কারণ যে কোনো সময় যে কোনো মুসলিম কান্ট্রি ক্যান বি রিবেলিয়াস আন্ডার প্রভোকেশন ফ্রম চায়না অর রাশিয়া। সেখানে সেই কন্ট্রোলটার জন্যে দরকার এ বেস। Israel is a very reliable base. Israel land can give you the ports and launching pads for your planes, fighting planes, to attack that rebellious Gulf country. Clear? Pakistan was that reliable few years back. Pakistan is not reliable now. And Pakistan is now in the lap of China. পাকিস্তান বেশকে আর ইউজ করাটা ইউএসএ বা ইউকে এর পক্ষে অত ইজি হবে না, রাদার ডিফিকাল্ট। অ্যান্ড ভেরি রিলায়েবল, মোস্ট রিলায়েবল ইন দিস রিজিয়ন ইজ দ্য ল্যান্ড অফ ইসরায়েল। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে, ইউকেকে এবং ইউকে, ইউএসএ অ্যালাইড অল ওয়েস্টার্ন ফোর্সকে বাধ্যবাধকতা সাপোর্ট ইসরায়েল। আমি বোঝাতে পেরেছি কিছু, মূল এখনো পর্যন্ত আমি বলেছি রথচাইল্ড, রকফেলার, গোল্ডসম্যান, এরকম সিরিজ অফ জিউস ফ্যামিলিজ, দে কন্ট্রোল দ্য ব্যাংকিং সিস্টেম অফ ইউএসএ। ব্যাংকিং সিস্টেমস অফ ইউএসএ স্টিল প্রাইভেট। The UK banking system is mainly government. আমাদের দেশে যেমন এক সময় our banking systems before 1969 was not government.
এবার আমি আশা করি আমি কিছু তোমাদের উত্তর কিছু আছে, কিছু প্রশ্ন আছে নাকি দেখি। সুশান্ত বাবু, অতনু, ইসরায়েল বাংলাদেশ স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতা লাভের পর, বাংলাদেশ মনে রাখেনি মোটে। ইয়েস, কারণ 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 একটা জিনিস, মুজিবুর রহমান তো বেসিক্যালি হচ্ছে ট্রেচারাস ম্যান, তো কৃতজ্ঞতা বোধ নেই, কারণ ও যে কালচারে বা রিলিজনে বিশ্বাস করে সেখানে কৃতজ্ঞতা বলে কিছু নেই, ট্রেচারি তার রক্তে রক্তে, সুতরাং ও সে করবেই। অসাধারণ মূল্যবান বিশ্লেষণ সমৃদ্ধ হওয়ার মতো। কিছু প্রশ্ন থাকলে আমার মাথার মধ্যে তোমাদের, ইফ ইউ আস্ক মি কোশ্চেন্স দেন আই ক্যান গিভ ইউ সাম অ্যান্সার। ইফ ইউ ডু নট আস্ক মি কোশ্চেন, হ্যাঁ কঙ্কনা প্রশ্ন করবে কিন্তু আর প্রশ্ন করবে না, কোনখানটা আর বোঝার দরকার সেটা বলার দরকার নেই। হাউ ক্যান আই নো হোয়াট ইজ দ্য কোশ্চেন্স ইনসাইড ইউ? ইফ ইউ ডোন্ট আস্ক মি কোশ্চেন্স আই উইল স্টপ। I will stop. ওকে, আমি পরপর কদিন কথা বললাম কারণ আগামী 2 সপ্তাহ আমার থাকাটা খুব আনসার্টেন, কখন কোথায় থাকবো। তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম, আবার যদি প্রশ্ন থাকে প্রশ্ন করে রাখলে আমি উত্তর দেব। ইসরায়েল বাংলা স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতা লাভের পরই, বাংলা বন্ধু, যেমন রাশিয়া কিন্তু ওয়াজ ভেরি মাচ ডিউরিং দ্য সেকেন্ড গ্রেট ওয়ার, Russia was very sympathetic to Jews, to Israel, very sympathetic. But ওই যে bipolar world, Israel and USA UK অ্যালায়েন্সে থাকার জন্য রাশিয়ার সঙ্গে ইসরায়েল একটা দ্বন্দ্ব, একটা ডিস্টেন্স তৈরি হলো আস্তে 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 আস্তে। আর আরেকটা জিনিস, ইসরায়েলকেও West, that is UK, US and Western world, has used to stop the expansion of the influence of USSR. কমিউনিজমের যে এক্সপানশন থেকে আটকানোর জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হ্যাজ ইউজ দ্য ইসরায়েল। এটাও ফ্যাক্ট, এটা মহাকালের কথা। থ্যাংক ইউ ফর অ্যান্সারিং মাই কোশ্চেন। ইয়েস, no more question. Let me stop. If I talk, I will relax. I will take rest. I will take rest. I want rest. I am an old man. Am I not an old man? I will enter 71 in coming few days. I will enter 71. You are not asking me any question. Let me stop. Abhijit Bhattacharya, let me stop. If you ask question, it is easy for me to be specific in answering. Otherwise, I will be vague, I will be broad-based. If you ask a specific question, I will try to be specific. আমি আশা করি আমি কিছু বলতে পেরেছি। থ্যাংক ইউ, শুভরাত্রি। আই এম ওয়েটিং ফর ইউর কোশ্চেন্স। সেই মতো আমি পরবর্তীকালে, জয়দেব বাবু, ও বইয়ের নাম তুমি, এ মা, বইয়ের নাম দেখো, আমার একটা বদভ্যাসই হচ্ছে আই এম এ কি বলবো, বুক ওয়ার্ম। আমি একাধিক বই পড়ি, আমি বইয়ের নামগুলো ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই, বাট আই কিপ এ ইমপ্রেশন ইন মাই মাইন্ড। ইভিন আমার এই ইন্টারন্যাশনাল রিলেশনসের এই যে জায়গাগুলো, ইন ফিউ আর্টিকেলস আই কুড ডিসকাস অন মাই থার্ড ভলিউম নেতাজি সুভাষচন্দ্র, কিছু বিতর্ক, কিছু তথ্য। থার্ড ভলিউমে কিছু কিছু জায়গা বিশ্লেষণ করেছি, ইন্টারন্যাশনাল ডাইনামিক্সটা, এই জায়গাটা, কারণ এটা আমাকে পড়তে হয় টু আন্ডারস্ট্যান্ড মহাকাল, to understand Mahakal phenomena, his activities,
If you don't know these international interactions, affairs, dynamism, you cannot understand the Mahakal phenomena. Shubharatri.